প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা স্টুডিও থেকে। আপনাদের সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। কথা বলবো প্রবাসের কথা অনুষ্ঠানে। আজকে প্রবাসের কথায় প্রবাসের সুখ দুঃখ পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। প্রবাসের কথায় আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন একজন চিকিৎসক, গায়ক, একই সঙ্গে সংগঠক বলবো, তানভীর রহমান প্রতীক আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দিয়েছেন। স্বাগত জানাচ্ছি তানভীর রহমান। ধন্যবাদ বাবু ভাই। জি, তানভীর রহমান প্রতীক, আমরা শুরুতেই আসলে আমরা আপনার যে পরিচয় দর্শকদেরকে বলছিলাম যে আপনি চিকিৎসক হলেও আপনি একজন সংস্কৃতি কর্মী আমি বলবো। আপনি একই সঙ্গে আমি যতদূর ব্যক্তিগতভাবে আপনাকে জানি, যেহেতু একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি আপনি একজন ভালো অর্গানাইজার, যেটি আমরা দেখেছি সম্প্রতি আপনার যে শো নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আপনি নিউ ইয়র্কে যে অর্ণবের যে অনুষ্ঠানটি হয়ে গেল সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। আপনি এটার নেপথ্যে কাজ করেছেন, সামনে আরো বেশ কিছু কাজ করছেন আমরা জানি। মোনালি ঠাকুর আসছে, সব মিলে এসব বিষয় নিয়ে আমরা দর্শকদের সাথে কথা বলতে চাই। শুরুতে একটু জানতে চাইবো যে সংগঠক হতে যাওয়া, সংগঠক হতে গিয়ে নানা রকম বাধার মধ্যেও পড়তে হয় না, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় করতে হয়, সেই কাজগুলো কেমন উপভোগ করেন এবং অর্ণবের শোটা নিয়ে কেমন ছিল, কেমন সাড়া পেয়েছিলেন, সব মিলিয়ে সেটার মূল্যায়ন যদি করতে বলা হয়। ধন্যবাদ বাবু ভাই আমাকে এখানে আমন্ত্রণ আনানোর জন্য, এবং চ্যানেলকেও ধন্যবাদ। আসলে সংগঠক বিষয়টা একটা টিম ওয়ার্ক, এটা সবকিছু মিলে কাজটা করতে হয়। তো এটা আমার ভিতরে ছিল অনেকদিন ধরে, যে ভাবছিলাম যে সংগঠক হিসাবে কি করা যায়, কমিউনিটিকে কি দেওয়া যায়, এগুলো নিয়ে আমি কাজ করার জন্য চেষ্টা করতেছিলাম। তো সেই হিসাবে অনেক দিনের প্রয়াস, তারপরে আমার ফ্রিডম লাইনের সাথে যোগ হওয়া। এই যোগ হওয়ার পর থেকে আমি আসলে তাদের সাথে কথা বলি, কথা বলার পরে একটা সুন্দর প্ল্যান করি যে হিসাবে আমার এই আগানো। তো আসলে সংগঠক হিসাবে আমার যে আত্মপ্রকাশ আপনি যেটা বললেন অর্ণবের শো নিয়ে, এটার অনেকদিন ধরেই এটার পরিকল্পনাটা আমাদের চলছে। তো পরিকল্পনাটার পিছনে নেপথ্যে অনেক কাহিনী ছিল, অনেক আমরা আমাদের বসতে হয়েছে, কথা বলতে হয়েছে, অনেকজনের সাথে আলোচনা করতে হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে যে বাধাগুলোর আমি সম্মুখীন হয়েছি সেগুলোতে আমরা না গিয়ে আমি আসলে পজিটিভ মানুষ, পজিটিভ কথাগুলো বলতে চাই। তো সেই হিসাবে আমি সবার অভূতপূর্ব সাড়া পেয়েছি, সবাই আমাকে সহযোগিতা করার জন্য এসেছে এবং তাদের আমি সহযোগিতা পেয়েছি, এবং সেদিক থেকে চিন্তা করে এই শোটা চেষ্টা করেছি দর্শকদের একটা সুন্দর উপহার দেওয়ার জন্য। বাকিটা দর্শক বলবে, এটুকুই আমার নিশ্চয়ই নতুন সংগঠক হিসাবে। একটু জানতে চাইবো যে আমরা জানি যে আপনি ফ্রিডম এন্টারটেইনমেন্টের সাথে কাজ করলেন, এখন আবার সামনে মোনালি ঠাকুর আসছে, যেহেতু সেই শোটা নিয়ে বা সেটাতে আপনি কি কাজ করছেন, বা সেই শোটা নিয়ে যদি একটু বলেন যে সেটা। মোনালি ঠাকুরের শোটাতে আসলে আমি যখন যোগ হলাম তখন ওই অর্ণবের শোর পরেই আমার এটা যোগ হওয়া। তো সেটার প্রমোটিং কাজগুলো এবং মিডিয়া প্রমোটিং করা এবং অর্গানাইজার অলসো হিসাবে, কেননা অর্গানাইজ আমি অর্ণবটা যেহেতু করে আসলাম, সেক্ষেত্রে ওদের অর্গানাইজেশনের কাজটা এখন পর্যন্ত চলছে। দেখা যাক সামনে 30 তারিখ আমাদের শো হয়তো সফল হবে, আশা করছি। নিশ্চয়ই আমরা আশা করি, মাত্র হাতে গোনা কয়েকদিন রয়েছে। এই ধরনের শোগুলোতে আসলে আমরা জানি যে নিউ ইয়র্কে প্রচুর সারা, আমরা দেখি এশিয়া থেকে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারত থেকে শিল্পীরা আসেন, এবং এখানকার যারা দর্শক আছেন তারা বেশ উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আসলে এই শোগুলোতে অংশগ্রহণ করেন। এখানে সব মিলিয়ে এই ধরনের শোগুলোতে টিকেটিং বিষয়টা আসলে প্রসেসটা কি হয়ে থাকে, সেটা কি আসলে আগে আসলে আগে পাচ্ছে এই ধরনের পদ্ধতি, বা অনলাইনেই পেয়ে যাচ্ছে? এটা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতায় আসলে অডিয়েন্সকে পড়তে হয় কিনা? খুব ভালো কোশ্চেন করেছেন বাবু ভাই। আসলে টিকিটিং এর বিষয়টা হচ্ছে, এটা আগে আসলে আগে পাবেন এরকম কিছু না। আমরা চেষ্টা করি যে, যেহেতু আমেরিকার জীবনটা সবাই কর্মজীবন, এখানে সবাই ব্যস্ততার ভিতরে সময় কাটায়, গতিশীল জীবন, আমরা কাজের ভিতরে থাকি, বিভিন্ন নানা কাজের ভিতরে আমরা জড়িয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা যে কোনো শোর প্ল্যানটা সাধারণত 1-1.5 মাস আগে থেকে প্ল্যানটা করি, এবং এটা পাবলিকের সামনে এটা আমরা ফোকাস করি বিভিন্নভাবে। তো টিকিটিং এর বিষয়টা আমরা অনলাইন বেস করার চেষ্টা করি, কারণ প্রবাসে বিভিন্ন বুথে গিয়ে টিকিটগুলো কালেক্ট করা এবং যাওয়াটা একটু সবার জন্য একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। সেক্ষেত্রে আমি অর্ণবের শোতে যেটা আমরা করেছি সেটা হলো যে ফুললি অনলাইন বেস করেছি, অনলাইন বেস টিকিটটা। তো সেজন্য সবার সুবিধা হয়েছে, আমাদের ফোন নাম্বারগুলো থাকছে, কন্ট্যাক্ট নাম্বার থাকতেছে, সবাই খুব স্বাচ্ছন্দ্যে এবং অল্প সময়ের ভিতরে টিকিটগুলো হাতে পাচ্ছে। এটাই এই প্রোগ্রাম এরিয়াতে ছিল টিকিটের বিষয়। বাট কোনো প্রকার যে জটিলতা বা কোনো প্রকার যে অপ্রীতিকর ঘটনা সেটা ঘটে নাই। কিছু ক্ষেত্রে অনেক সময় হয়, অনেকজন অনেক পরে জিনিসগুলোর কথা জানতে পারে, টিকিটিং এর কথাগুলো। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম শুরুর দিনও অনেকে অন স্পটে টিকিটগুলো করতে পেরেছে, এবং আমরা সেক্ষেত্রে
পুরোপুরি সহযোগিতা করেছে। টিকিটের প্রাইসিংটা আসলে এটা কিসের বেসিসে হয়, যে এই প্রাইসটাকে যেটা আসলে দর্শকদের জন্য যেটাকে মনে করা হয় যে না এই মানদণ্ডে এটা সহনশীল, সেই প্রাইসিংটা আসলে কিভাবে করা হয়? আসলে একটা শো এটা কি সিঙ্গারের উপর নির্ভর করে, কে আসছেন তার উপর নির্ভর করে এরকম? রাইট, কিছুটা সিঙ্গারের উপরে নির্ভর করে, ডিমান্ড আর সিঙ্গার ডিমান্ড যেটা অডিয়েন্সের কাছে থাকে সেটার উপর নির্ভর করে, হল ক্যাপাসিটি এবং কতজন সেখানে অ্যাকোমোডেট হবে সেগুলোর প্রতি, এবং স্পন্সরশিপ কতটুকু আছে কতটুকু নাই, এবং আমরা কতটুকু অর্গানাইজ হয়ে জিনিসটাকে ফুললি করতে পারবো, এরপর ভিত্তি করে করা হয় টিকিটিংটা। বাট আমরা চেষ্টা করি টিকিটিংটা সাধ্যের ভিতরে রাখার জন্য, কেননা অন্যান্য খরচের পাশাপাশি যদি টিকিটিংটা প্রাইজিংটা বেশি হয়ে যায় তাহলে হয়তো বা আমাদের জন্য একটু বাদসাধ্য হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে সবকিছু একটা সাধ্যের ভিতরে রেখে সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। সামনে আর কি শো, এই মোনালি ঠাকুরের শো নিয়ে তো কথা বলছিলেন, আর কি শো প্ল্যান রয়েছে বা আপনার কি পরিকল্পনা? আমরা ফ্রিডম এন্টারটেইনমেন্ট নিউ ইয়র্কে প্রথম আমরা শো করলাম, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড সাথে আমাদের কিন্তু আর্টসেল ছিল, এরশাদ ভাই ছিল আর্টসেল, এবং আমাদের এখানকার ব্যান্ড ছিল BIM। তিনটা ব্যান্ডই তাদের চমৎকার উপস্থাপনা করে গেছে, আপনি হয়তো জানেন, অলরেডি জানেন, এবং মিডিয়াতেও সেগুলো এসেছে এবং অডিয়েন্সও সেটা ভালোভাবে সারা আমাদেরকে দিয়েছে। তো সামনে আমাদের প্ল্যান আছে যে সুস্থ ভালো কিছু করা, সঙ্গীত শিল্পীদের নিয়ে এসে ভালো একটা বিনোদন একটা প্রোগ্রাম করা। যেহেতু আমরা একটা চাপ, এখানে একটা সারাদিন একটা ব্যস্ততা, একটা টেনশন একটা ভিতরে থাকি, তো একটা সময় নিয়ে যখন আমরা যাই কোথাও, যেন একটা সুন্দর সুস্থ ধারার একটা মিউজিক একটা অনুষ্ঠান যেন আমরা দেখতে পারি, সেই হিসাবে ভালো কোনো আইডিয়া আমাদের কাছে আছে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আমরা ভবিষ্যতে এটা, মানে এরকম কিছু আছে যে আগামী 2 মাস বা 3 মাসে আপনাদের কোনো প্ল্যান আছে, এরকম আইডিয়া বা এরকম চিন্তা করছেন? চট জলদি আসলে আমি কিছু করার পক্ষপাতী না, আমি সময় নিয়ে একটা গুছিয়ে পরিকল্পনা করে সবার সহযোগিতা নিয়ে আইডিয়াগুলোকে ক্রিয়েট করার পক্ষপাতী আমি। কেননা আমি চাই যে এমন একটা প্রোগ্রাম হয়তো বা 2 মাসে আসলো যেটা হয়তো বা জনগণ বা পাবলিক সেভাবে আমার কাছে ভাবে মনে হলো না আমি তাদেরকে ভালো দিতে পেরেছি। কারণ শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, এটা হলো যে মানুষের বিনোদনটাও আমাকে সাথে পাশাপাশি চিন্তা করতে হয়, সেক্ষেত্রে সময় নিয়ে ভালো কোনো প্রোগ্রাম আনবো ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা একটু, যেহেতু এটা এখন একটা একই সঙ্গে সংস্কৃতি, একই সঙ্গে কমিউনিটিতে একটা বড় ধরনের মেলবন্ধনও হয়, একটা বিনোদনের সুযোগ, কেননা যেটি বলছিলেন যে প্রবাস জীবনে আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো একটা ভিন্ন মাত্রা যোগ করে আসলে তাদের জীবনে। আমরা এটি আবার একটা ইকোনমিও দাঁড়িয়েছে এখন, এর সাথে একটা বাণিজ্যও যুক্ত হয়েছে, সব মিলিয়ে এর বাণিজ্যিক দিকটা নিয়ে বলবেন কিনা, যে এখানে তো অনেক ইভেন্ট কাজ করে, অনেকগুলো ইভেন্টই হয়তো কাজ করে, এখানে শুধু ফ্রিডম এন্টারটেইনমেন্ট নয় আরো অনেক প্রতিষ্ঠান কাজ করে, সেই জায়গায় কম্পিটিশনটা কেমন দাঁড়িয়েছে, অথবা এই বাণিজ্যগুলোতে আদৌ কি শেষ পর্যন্ত প্রফিটের দেখা মিলে, নাকি দেখা যাচ্ছে যে না অনেক সময় লোকসান হয়ে যাচ্ছে? আসলে এই বাণিজ্যটা এক এক যে কথা বললেন, আরো আমার যারা অর্গানাইজার এখানে আছে, আরো যারা আছেন, তাদের এক একজনের সেকশন এক এক রকম ভাবে চিন্তা করছেন ব্যবসায়িক ভাবে। তো ব্যবসায়িক ভাবে যতটুকু আমাদের চিন্তাধারা, এবং আমরা যেটা মনে করি যে কিছু তো প্রফিট থাকতেই পারে, রাখতেই হয়, বা কিছু কিছু করতেই হয়। হ্যাঁ, কারণ যেই যতই কথাই বলবো না কেন, লস দিয়ে আসলে তো কোনো ব্যবসা বা বাণিজ্যিক ভাবে চলে না। তো সেক্ষেত্রে আমি আমার নিজস্ব মতামত হলো যে একেবারে খুব আমূল কিছু ব্যবসায়িক না করে, যেটার জন্য আমরা দর্শককেও কিছু দিতে পারলাম, আমাদেরও লস না হলো কিছুটা, হ্যাঁ এটা চিন্তা রেখে মাথায় করা, একেবারে যে খুব ব্যবসা সফল এরকম কিছু না। আসলে হচ্ছে এটা মেলবন্ধন। আপনি ভালো কথা বলছেন বাবু ভাই, যে এই যে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন স্টেটের এবং মানুষগুলোকে এক করতে পারি, এবং দেশ বিদেশের মানুষগুলো ইন্টারাকশন হয়, এই দেশের শিল্পীগুলো আমাদের দেশে এসে যে এত সুন্দরভাবে উপস্থাপন করছে, এবং আমরা প্রবাসী থেকেও এই যে বাংলাদেশ পাচ্ছি, এটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আমরা দেখতে পাই যখন প্রবাসে বাংলাদেশি কোনো শিল্পী আসে, প্রবাসীরা সেই অনুষ্ঠানে গিয়ে আসলে নিজেদেরকে মেলে ধরে, সেই জায়গাটায় স্বতঃস্ফূর্ত তারা অংশগ্রহণ করেন। একটু যে কমিউনিটিতে যেহেতু অনেকদিন ধরে আছেন, 1 দশকের বেশি সময় প্রবাস জীবন কাটাচ্ছেন, কমিউনিটিতে বাঙালি প্রবাসী, বিশেষ করে বাঙালিদের কথা বলবো, কমিউনিটিতে সমন্বয় বা তাদের ঐক্যের জায়গা বা সংস্কৃতি চর্চার জায়গাটা কেমন দেখেন? সব কথা শেষ কথা কিন্তু আমরা আসলে বাঙালি, বাংলাদেশি, এটা আমাদের মূল প্ল্যাটফর্ম। সো এদিক থেকে চিন্তা করলে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, এটা সবচেয়ে বড় কথা। আর একজন অর্গানাইজেশন তাদের বাংলা রিপ্রেজেন্ট করবে, এটাই আমরা ধরে নেব। আর আমরা যেখানেই যেভাবেই
প্রেজেন্ট করি না কেন, আমরা বাংলাকেই উপস্থাপনা করছি, এটাই সবচেয়ে বড় কথা। সো আমাদের কমিউনিটির ভিতরে ওভাবে কোনো কিছু নাই, আমরা সবাই একটা মেলবন্ধনে একই সুতায় গাঁথা, একই প্রোগ্রাম করছি, সবাই বিনোদনের কথা চিন্তা করে একটা সুস্থ ধারার মিউজিক সবার সামনে উপস্থাপন করছি, এটাই। নিশ্চয়ই। আমরা একটু যদি আসি যে কমিউনিটিতে, আপনি বাংলাদেশে আমরা দেখেছি যে সেখানে নানা মত, নানা রকম গ্রুপিং হয়ে যায়, দলাদলি হয়ে যায়, ঐক্যমত্যে পৌঁছানো যায় না, বাংলাদেশের যে কালচারটা আমরা দেখি। কিন্তু প্রবাসে আসলে কোথাও একটা শৃঙ্খলা, মানুষের মধ্যে এক ধরনের একটু চিন্তাগত পরিবর্তনও ঘটে। সেই জায়গাগুলোর সার্বিক সমন্বয় আসলে বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করে বলেন, সেটি কি একটু ভিন্ন দেখেন কিনা? হ্যাঁ, অবশ্যই একটু ভিন্নতা আছে। কারণ হচ্ছে যে আমাদের এখানকার ধারাটা আর বাংলাদেশের ধারার ভিতরে একটু ব্যতিক্রম হচ্ছে যে আমরা এখানে মানডে টু ফ্রাইডে সবসময় আমরা একটা ব্যস্ততা জীবনের মধ্যে, এবং সবকিছু দেখেন বাবু ভাই, সব একটা টাইমের ভিতরে, কিন্তু আমাদের জীবন সকালে উঠা থেকে আরম্ভ করে রাত পর্যন্ত একটা টাইমের ভিতরে। তো এখানেও আমরা যখন অর্গানাইজটা করি যে কোনো বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালি, তখন যখন আমরা সবাই একসাথে বসি তখন আমাদের কোলাবোরেশনটা একই সিঙ্কোনাইজ হয় এবং আমরা সবাই একই কথা বলতে চাই। প্রবাসের কথা আপনার অনুষ্ঠানে আমার কথাগুলোর মতো আরো সবাই একই কথা বলতে চাই। আমরা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিতে চাই। আমাদের বাংলাদেশের যে অসুস্থ ধারা বললে ঠিক হবে না, আমাদের বাংলাদেশ আমাদের মতোই সুন্দর, কিন্তু হয়তো আমরা এখানে এসে যে জিনিসটা বুঝতে পারি হয়তো বাংলাদেশের সেই জিনিসটা বুঝতে পারি না, যে কারণে আমাদের এখানে এসে বোঝাটা সবার জন্য ভালো হয় এবং আমরা সেটা করতে পারি। বাংলাদেশে কোথাও কোথাও আমরা দেখতে পাই যে না, আসলে আমাদের আসলে রাজনৈতিক একটা পরিবেশ বা কালচারাল যে পরিবেশ, সেই জায়গায় একটা অনেক রকম বাধ্যবাধকতা থাকার কারণে অনেক রকম সংকটে পড়তে হয়। আমরা একটু যদি সংস্কৃতি চর্চার কথা বলি, কোথাও মনে হয় যে বাংলাদেশের তুলনায় প্রবাসে যারা থাকেন তারা যেহেতু ব্যস্ত জীবন, সংস্কৃতি চর্চা করবার বা ধারণ করবার ক্ষেত্রে প্রবাসীদের অবস্থান আসলে কেমন দেখেন কমিউনিটিতে? আসলে যার ভিতরে সংস্কৃত ধারার যা জিনিস যে লালন করে, সেই বাংলাদেশেও থেকেও যেমন লালন করেছে, এখানে এসেও সেই ধারাটা সে লালন করছে। বাট এখানে বিভিন্ন আনুষঙ্গিক চাপের পরেও যে এবং যারা এই জিনিসটা করে যাচ্ছে তারা আসলে একদম মন থেকে আমাদের সংস্কৃতিটা ভালোবাসে এবং লালন করে বিধায় কিন্তু এত কষ্ট করে করছে। তো সেদিক থেকে বিচার করলে আমার কাছে মনে হয়েছে এখানে একটু কষ্টসাধ্য, তারপরে যারা এখানে এগিয়ে আসেন, কমিউনিটিতে সার্ভ করেন এবং যারা সংস্কৃতি নিয়ে কাজ করছেন, তারা একান্ত নিজস্বতা থেকে এবং তাদের ভিতরে সঙ্গীতের এবং সংস্কৃতির যে ক্ষুধাটা, ওইটা থেকেই ওনারা করেন। সংগঠনের পাশাপাশি এই গান করবার বা কোনো অ্যালবাম অথবা এগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়ে ওঠে কিনা বা সামনে পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ বাবু ভাই। আমার আসলে বেড়ে ওঠা মফস্বল শহরে বাংলাদেশের, তো সেখান থেকে গান নিয়ে ছোটবেলা থেকেই আমার মার ইচ্ছা থেকে আমার গান করা, সেখান থেকে হাতে করি এবং আস্তে আস্তে হাঁটি হাঁটি পার করতে করতে বাংলাদেশ থেকে প্রবাসে আজকে এই পর্যন্ত আমার দুটো মৌলিক গান করেছি আমি, এবং আমি এখন আপাতত বিপার সাথে কাজ করছি শিক্ষানবিশ হিসাবে, এবং আরো কিছু সংগঠনের সাথে আমি কাজ করছি, এবং আমি চেষ্টা করছি যে আমার নিজস্ব গানের ধারাটাকে আমি বয়ে নেওয়া যাওয়ার জন্য, পাশাপাশি সংগঠক হিসাবে। নিশ্চয়ই আমরাও সেটি আশা করব যে আরো নতুন গান আপনি উপহার দেবেন। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে একটু জানতে চাই যে সব মিলিয়ে সংস্কৃতি চর্চার জায়গাটায় আমরা সবসময় বলি যে একটা সুস্থ সংস্কৃতি চর্চা আসলে সেই দেশের অনেক কিছুতে অবদান রাখে, সেটি সামাজিক উন্নয়নের কথা বলি, মানসিক উৎকর্ষতার কথা বলি, সব জায়গায় সংস্কৃতি চর্চার জায়গাটি আগের তুলনায় ছন্দপতন লক্ষ্য করেন? সমসাময়িকভাবে যেটা আমি দেখছি, আমার ব্যক্তিগত অভিমত এটা হলো যে সংস্কৃতি তো একটা ধারার মতো, একটা স্রোতধারা, এটা আসলে বহমান, এটাকে আসলে বন্ধ করা সম্ভব না। হ্যাঁ, বিশ্বের সব দেশেই সঙ্গীত আছে, চলছে। বাংলাদেশে এখন প্রেক্ষাপটে যতটুকু সংস্কৃতির ধারাটাকে একটু বেগবান পেতে হচ্ছে, আই থিঙ্ক আমার মনে হয় অচিরেই আমরা এই ধারাটাকে উত্তরণ করব এবং একটা সুন্দর সকালের মুখ দেখব। নিশ্চয়ই আমরাও সেটি আশা করি। একটু প্রবাস জীবনের কথায় আসি, যে প্রবাসের কথাই যেহেতু আমরা কথা বলছি, প্রবাসে আছেন 1 দশকের বেশি, 13 বছর বললেন আপনি। কোথাও কি মনে হয় যে প্রবাস জীবনটাকে অসম্পূর্ণ মনে হয় নাকি দেশের জীবনটাকে সম্পূর্ণ মনে হয়? এরকম কি কম্পেয়ার করার সুযোগ আছে কিনা? আমি সবসময় আমার দেশকে অনেক মিস করি, যদিও আমি প্রবাসে কাজ হোক, জীবন হোক, পরিবারের চাহিদার জন্য হোক, যেভাবেই হোক আমরা এখানে আছি, চালিয়ে যাচ্ছি, মেনে নিচ্ছি, তারপরও আমাকে দেশটা সবসময় টানে। দেশের বাতাস, দেশের গন্ধ, দেশের মাটি, দেশের গান, সংস্কৃতি সবসময় টানে। চেষ্টা করি
ওই সুর, ওই টান, ওই গানটা এখানেও যেন ভাসে আমাদের ভিতরে। সেজন্যই অর্গানাইজার হিসাবে হোক, নিজের সঙ্গীত হিসাবে হোক, সিঙ্গার হিসাবে হোক, যেভাবেই হোক, চাই যে একটা সুন্দর পরিবেশ, সেই মাটির গন্ধ, সেই ফোক, আমাদের সেই সবকিছু যেন চলে, এটুকুই, এটার জন্যই আর কি থাকা, কাজ করা। নিশ্চয়ই। প্রবাসের জীবনটাকে কোথাও অসম্পূর্ণ বোধ হয়, যে না আসলে ঠিক সম্পূর্ণতা খুঁজে পান না, এরকম কখনো বোধ হয় কিনা প্রবাসী থেকে? ওই যে বললাম বাবু ভাই, যখন অসম্পূর্ণতা মনে হয়, যখন মনে হয় যে এখানে আমার পারছি না, তখনই হয়তো আমি চলে আসি আমার সেই এই বাংলার গানগুলো, এই বাংলার মানুষগুলোর সাথে, এই বাংলার মানুষের সাথে যখন কথা বলি, যখন আমার ভাষায় আমি কথা বলি, যখন আমার গানগুলো আমি করি, তখন আর সে জিনিসটা আমার ফিল হয় না। হ্যাঁ, সেই জন্যই আমি বাংলার সাথেই থাকতে চাই, বাংলার গানের সাথে থাকতে চাই, আমাদের কমিউনিটি বাংলা মানুষের সাথে থাকতে চাই যতটুকু আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, চেষ্টা করছি কিছু করার জন্য। সবার হেল্প, সবার দরকার, সবার সাথেই আমি থেকেই কাজ করতে চাই বাবু ভাই। জি, নিশ্চয়ই, আমরা সেটি আশা করি। এখানকার একটু যদি আমরা বলি যে সমসাময়িক ইস্যু নিয়ে, যেহেতু আমরা প্রবাসের কথা বলছি, প্রবাসীদের মধ্যে মাঝে আমরা বেশ উদ্বেগ উৎকণ্ঠা দেখতে পেয়েছিলাম, বিশেষ করে ট্রাম্পের নানা রকম অস্থিরতা, ইস্যু, একের পর এক এক্সিকিউটিভ অর্ডার, সব মিলিয়ে কোথাও মনে হয় কিনা যে না, প্রবাসীরা এখন সেই পরিবেশ একটু শান্ত হয়েছে বা স্থির হয়েছে? হ্যাঁ, এখানকার গভর্নমেন্ট পলিসিগুলো তো ওদের মতো করে আসে, তো এটা আমাদেরকে যে পলিসিগুলো আসে সেগুলো আমাদেরকে মেনে নিতেই হয়। হ্যাঁ, সেখানে তো আমাদের বাংলাদেশের ভিতরে এত হট্টগোল বা এগুলো সম্ভব না, বাট এখন স্থিতিশীল, আগের থেকে আমার স্থিতিশীল মনে হয় সবাই জিনিসগুলো বুঝবে এবং জিনিসটা ঠিক হয়ে আসবে, আমরাও সেটি আশা করি। এবং প্রবাসীদের আসলে উচিত নিয়ম কানুনগুলো, যেটি সবসময় বলা হয় যে নিয়মগুলো আসলে মেনে চলা। এই দেশে বোধহয় নিয়ম মেনে চললে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। জি জি, আমরা অনুষ্ঠান শেষ করব। তানভীর রহমান প্রতীক, তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ চ্যানেল আইকে যে আমাকে প্রবাসের কথায় আমন্ত্রণ জানার জন্য, সাথে সঞ্চালক আমার বাবু ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি আসলে ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করব না, আমি ছোট মানুষ, ছোট হিসাবে আমার এই প্রথম অভিষেক অর্গানাইজার হিসাবে। তো এই অনুষ্ঠানে ডেকে আমি সবাইকে বলতে পারলাম আমার মনের কথাগুলো। আমি সবার সাথে আছি, সবার সাথেই কাজ করতে চাই। আমার কোনো হেল্প লাগলে বাংলা কমিউনিটিতে আমি অবশ্যই কাজ করব নিঃস্বার্থভাবে, যেহেতু আমি একজন সঙ্গীত প্রেমিক, সঙ্গীতকে ভালোবাসি এবং সঙ্গীতের সাথেই কাজ করতে চাই। ধন্যবাদ চ্যানেল আই, ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনার সঙ্গে কথা হবে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ বাবা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন তানভীর রহমান প্রতীক, গায়ক, চিকিৎসক, একই সঙ্গে একজন সংগঠক। আমরা শুনছিলাম তার নানা পরিকল্পনার কথা। আমরাও যেটি বলতে চাই, অনুষ্ঠান শেষ করবার আগে বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করুন, হৃদয়ে লালন করুন এবং বাঙালি সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে পড়ুক। সেটি আসলে আমাদের সৌন্দর্য। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবারও নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।